দুপুরের খাবারটাও বেঁধে দিয়েছি ঝোলায়, ভুলে যেও না নিতে কিন্তু। আর আজ একটু তাড়াতাড়ি ফিরো, আকাশের অবস্থা ভালো ঠেকছে না আমার। ধন্যবাদ সাবিত্রী, তুমি সব সময় এত যত্ন করো। আমি সত্যিই ভাগ্যবান একজন স্বামী। দাদা কেমন আছো? আমি এসে গেছি। ভাবলাম কদিন তোমার এখান থেকে একটু আরাম করি, শহরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছিলাম। আরে নবীন, তুই হঠাৎ? শহরে তো ভালোই ছিলি শুনেছিলাম, হঠাৎ কি হলো যে চলে এলি এভাবে? আর শহরে আর ভালো লাগে না দাদা, ভাবলাম কদিন গ্রামে এসে তোমাদের কাছে একটু শান্তিতে থাকি। এর চোখ মুখে তো একদমই কাজের ছাপ নেই, শুধু আরামের ছাপই স্পষ্ট। আরে আয় আয়, ভেতরে আয়। আমার বাড়ি মানেই তো তোরও বাড়ি, যতদিন খুশি থাকতে পারিস কোনো চিন্তা করিস না। তুমি তো ভালোবেসে বলে দিলে, কিন্তু ছেলেটার হাব ভাব তো আমার একটুও ভালো লাগছে না গো। চোখে দেখেই বোঝা যাচ্ছে ও কিরকম কাজে ফাঁকিবাজ। আহা, নতুন এসেছে, একটু সময় দাও। ঠিক আছে, তোমার কথা রাখলাম এখনকার মতো। এখন আমি মাঠে গেলাম, নবীনকে একটু ভালো করে আপ্যায়ন করো। দুপুরে সময় মতো খেতে দিও নবীনকে। নবীন, তোমার জিনিসপত্র ওই ঘরে রেখে দাও, ওটাই তোমার থাকার ঘর হবে কদিনের জন্য। ধন্যবাদ বৌদি, তুমি খুব ভালো মানুষ। শহরে থাকলে এত আরাম যত্ন আর কোনোদিনও পেতাম না। এই ছেলে তো প্রথম দিনই আরামের কথা বলছে, বুঝতে পারছি সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। বৌদি একটু ঘুমিয়ে নি এখন, রাতে ভালো ঘুম হয়নি রাস্তায় আসতে আসতে। ঠিক আছে, ঘুমিয়ে নাও, দুপুরে খাওয়ার সময় তোমায় ডেকে দেবো, ততক্ষণ ভালো করে বিশ্রাম করো। বৌদি, তোমার হাতে রান্না তো দারুণ, আর একটু ভাত দাও তো, আর একটু ডালও দিও সাথে। এই নিয়ে 3বার নিলে নবীন, পেট ভরবে তো, একটু আস্তে খাও। পেট তো এখনো পুরো ভরেনি বৌদি, আর একটু দিলে ভালো হয়। দেখেছো, খাওয়া হয়ে গেলে থালাটাও ধুলো না, আর দেখো এখনই ঘুমিয়ে পড়েছো। তুমি তো ওকে ভালোবেসে আশ্রয় দিলে, কিন্তু ও তো ঘরের একটা কুড়োও কিছু করে না, শুধু খেয়ে আর ঘুমিয়েই দিন কাটায়। হ্যাঁ, একটু বেশি আরাম করছে দেখছি, কিন্তু কি করব বলো, ও তো আমার ভাই। কদিন দেখো ঠিক হয়ে যাবে হয়তো। দেখা যাক, কিন্তু আমার মন বলছে এভাবে চলতে থাকলে সমস্যা হবে সামনে। মানুষ একটু আরাম করলেই তো আর অলস হয়ে যায় না, তবে এ তো সেই পর্যায়েও পার করে ফেলেছে মনে হচ্ছে। এত চিন্তা করো না সাবিত্রী, ও তো সবে এসেছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। দেখো, একটু সময় দিই ওকে। হ্যাঁ রে বাবা, গোপালকে একটু কাজে সাহায্য করিস না কেন তুই, যুবক ছেলে হয়ে? কাকা, খাটুনি আমার শরীরে সয় না, আমি অতিথির মতো এসেছি, অতিথি ভালো, আমাকে অত ঘাঁটাঘাঁটি করবেন না প্লিজ। অতিথি হয়ে বাড়িতে বসে বসে খাওয়া তো লজ্জার কথা বাবা। যুবক ছেলে একটু হাত পা নাড়ালে ক্ষতি কি বলতো আমাকে? আপনি বুঝবেন না কাকা, আমার শরীরটা এমনিতেই দুর্বল, বেশি খাটতে পারি না আমি। ঠিক আছে বাবা, তোর ইচ্ছে, কিন্তু এভাবে চললে গ্রামের লোক কি বলবে সেটাও ভাবো একটু। নিজের ভালোর জন্য বলছি। যে সবাই খালি উপদেশ দিতে আসে, কেউ বোঝে না আমার আসলে কি ভালো লাগে। গোপাল, তোর ভাইয়ের কথা একটু বলি, ওকে একটু বুঝিয়ে বলিস। এভাবে বসে থাকলে গ্রামে মুখ দেখাতেও লজ্জা লাগবে ওট, বুঝলি? জানি কাকা, আমিও চিন্তায় আছি ওকে নিয়ে, দেখি কি করা যায়। সাবিত্রীর সাথে একটু কথা বলবো বিষয়টা নিয়ে। ঠিক আছে বাবা, তুই বুদ্ধিমান ছেলে, নিশ্চয়ই কিছু একটা উপায় বের করবি। চেষ্টা করব কাকা, ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। এখন আসি, বাড়িতে সাবিত্রী অপেক্ষা করছে, হয়তো দেরি হয়ে যাচ্ছে আমার। ওফ, এ বয়সে আর শরীরে কুলোয় না, তবু করতেই হবে, না হলে বৃষ্টিতে ঘর ভেসে যাবে। আরে বাবা নবীন, একটু হাত লাগাবি? ঘরের চালটা তুলতে বড্ড কষ্ট হচ্ছে আমার একার পক্ষে, এ বয়সে আর সামলাতে পারছি না। যেটা আমার গায়ে বল নেই, আমি ওসব ভারী কাজ করতে পারবো না। ঠিক আছে বাবা, তুই বিশ্রাম নে তাহলে, আমি করে নিচ্ছি যতটা পারি। কারোর ভরসায় বসে থাকা ঠিক না, তাই না? কি যুগ এলো রে বাবা, যুবক ছেলে হয়ে চোখের সামনে বুড়ো মানুষকে কষ্ট করতে দেখো এক পা এগোয় না বাবা। এ বয়সে একা একা সব করায় কষ্টের কথা, উপায়ও তো নেই। যেটা মনে হয় রাগ করলেন, কিন্তু আমার সত্যিই শরীরে কোলাবে না এসব ভারী কাজ। বসে থাকলে তো কাজ হবে না বাবা, বৃষ্টি এলেই তো সব ভেসে যাবে, করতেই হবে আজকে যতই কষ্ট হোক। না থাক, আজকে না হয় বিশ্রামই নিই, কালকে সময় পেলে দেখা যাবে।
শোনো, নবীনের এই অলসতা আর এভাবে চলতে দেওয়া যাবে না। ওকে নিয়ে গ্রামের সবাই কথা বলছে, শুনলে খুব খারাপ লাগে আমার। আমিও বুঝতে পারছি সাবিত্রী, কিন্তু ওকে সরাসরি বকলে তো শুনবেই না, উল্টে রাগ করে বসবে। তাহলে কি করতে চাইছো তুমি, একটু খুলে বলো। তুমি এভাবে ওকে মুখে বললেও শুনবে না। মানুষের সবচেয়ে বড় ইমোশন হলো আত্মসম্মান আর খিদে। আমরা যদি ওকে বোঝাই যে ও কোনো কাজ পারে না, ওর কোনো যোগ্যতা নেই, তবে ওর ইমোশনে লাগবে। বুদ্ধিটা তো মন্দ নয় সাবিত্রী, ঠিক কি করবার কথা ভাবছো একটু খুলে বলো তো। চলো আমরা 1 সপ্তাহের জন্য সবাই মিলে বাপের বাড়ি চলে যাওয়ার ভান করি। বেশ বেশ বেশ, ওকে একটু একটু বুদ্ধি শেখাতে এসো। এভাবে আর চলতে দেওয়া যায় না। তাহলে কালকে সকালেই আমরা সবাই মিলে চলে যাই, নবীন ঘুম থেকে উঠবার আগেই আর কি। একটা চিঠিও লিখে রেখে যেতে হবে। আমি সব লিখে দেব চিঠিটা, বলবো মায়ের অসুস্থতার কথা, না হলে বুঝবেই বা কেন আমরা গেলাম। ভালো বুদ্ধি, তাহলে ও ভাববে সত্যি জরুরি দরকারে গেছি আমরা। ঠিক বলেছ, খিদে আর একা থাকার কষ্টই ওকে সবচেয়ে বেশি শেখাবে। কমলা মাসিকেও একটু বলে রাখতে হবে, যাতে উনি দূর থেকে খেয়াল রাখেন। কাল ভোরেই আমরা বেরিয়ে পড়ব। এখন চলো, রাতে রান্নাটা সেরে ফেলি, অনেক কাজ বাকি। তুমি নিশ্চিন্ত থাকো, নবীনের কোনো ক্ষতি হবে না। আমরা তো পাশের গ্রামেই থাকবো, দূরে না। হ্যাঁ, আমি কাল থেকেই মাসির সাথে কথা বলে নেব। উনি তো দয়ালু মানুষ, নিশ্চয়ই রাজি হবেন সাহায্য করতে। ওনার ওপর ভরসা করা যায়। দাদা, বৌদি, কোথায় গেলে সবাই? এত সকালেই কেউ ঘরে নেই কেন? চিঠি? নবীন মায়ের শরীর খারাপ থাকে, আমরা সবাই মিলে জরুরি দরকারে পাশে গ্রামে মার বাড়ি যাচ্ছি। ফিরতে 1 সপ্তাহ লাগবে। ঘরে কেউ সামান্য চাল ডাল আছে, বাকিরা তুই বুদ্ধি মাছের নিজের ব্যবস্থা করে নিস। বাবা, একটা সপ্তাহ আমি একা, রান্না তো দূরের কথা, আমি তো আগুনই জ্বালাতে জানি না। কি করবো এখন, কি করবো এখন? পেটে তো খিদে লাগবে, কিন্তু রান্না করবো কিভাবে? চেষ্টা তো করতে হবে, না খেয়ে তো আর থাকা যাবে না 1 সপ্তাহ। আগুন জ্বালাতে কি কি লাগে? খড়কুটো, তারপর দেশ লাইট। ঠিক আছে ঠিক আছে, চেষ্টা করে দেখি, এবার নিজে চেষ্টা করি। হ্যাঁ, বাবরে, এত ধোয়া কেন হচ্ছে? আগুনটা তো ঠিক মতো বাবরে বাবরে। কি হয়েছে রে বাবু, এত ধোঁয়া কেন? আগুন টাগুন লাগেনি তো কোথাও? না মাসি, আগুন লাগেনি। আসলে দাদা বৌদি বাড়ি নাই, আমি রান্না করতে গিয়ে অবস্থা করে ফেলেছি। ও মা, তুই তো কোনোদিন রান্নাঘরের ছোঁয়াও মারাসনি, এখন কি মনে করে রাত দিয়ে এলি? কি করবো মাসি, খিদে পেয়েছে খুব, আর কেউ তো নেই যে রেঁধে দেবে, তাই নিজে চেষ্টা করছি এখন। এখন নিজে একটু কষ্ট করে রেঁধে খাও, তাহলেই বুঝবে পরিশ্রমের দাম কত। তবে সাবধানে করো, যেন বিপদ না হয়। মাসি একটু একটু শিখিয়ে দেবে না, দয়া করে দয়া করে। আমি তো কিচ্ছু জানি না রান্নার ব্যাপারে, একদম কাঁচা হাতে সব করছি। দেখ বাবু, নিজে চেষ্টা করাটাই আসল। আমি একটু দেখিয়ে দিচ্ছি উনুন কিভাবে ধরাতে হয়, বাকিটা তুই করবি। ঠিক আছে মাসি, তোমার এই সাহায্য আমি ভুলবো না কোনো দিন। তুমি আজকে যে আমার জন্য করলে সত্যি অনেক বড় কিছু গো। ধুর বাবু, এত বড় করে বলার কি আছে? প্রতিবেশী তো প্রতিদিনই কাজে লাগে। এই নে, আমাদের ঘরে একটু চাল আর সবজি নিয়ে যা, আজকে রান্নাটা করতে পারবি। ঠিক আছে মাসি, তুমি যাও। আজকে সাহায্যের জন্য সত্যি অনেক কৃতজ্ঞ আমি তোমার কাছে। আবার কালকে এসো, তোমার জন্য আজকে খেতে পারবো মনে হয়। হ্যাঁ দাদা, আমাকে একটু কাজ দেবেন? যা কাজ থাকে করে দেবো, খুব দরকার এখন টাকার। তুই তো গোপালের সেই অলস ভাই না, তোকে দিয়ে কাজ হবে না রে বাবা। যা এখান থেকে অন্য কোথাও দেখ। কাকা, আমাকে একটু কাজ দিতে পারবেন? খুব খিদে পেয়েছে, কিছু একটা করতে চাই আজকে। শুনেছি তুই নাকি একটু কাজ করিস না, শুধু খাস আর ঘুমোস। তোকে কাজ দিয়ে লাভ কি বলতো আমার? কাকা কাকা কাকা, একটু কাজ দিন না, খুব খিদে পেয়েছে কাকা কাকা। আর কত কাজ পাচ্ছি না কাকা। তোর অলস স্বভাব, তোকে দিয়ে কাজ হবে না ভাই। গ্রামের সবাই তোর কথা জানে বাবা চাঁদু। আমাকে একটা সুযোগ দিন না কাকা। আমি আর অলসতা করবো না, কথা দিচ্ছি আপনাকে। দেখুন না চেষ্টা করে, হ্যাঁ একবার। কে দেখি এটা সুযোগ দিয়ে? আমার দোকানে কিছু ভারী বস্তা এসছে, এগুলো গুদামে তুলতে হবে, পারবি তো? পারবো কাকা, এবারে সুযোগ দিন, আবার হতাশ করবো না, দেখিয়ে দেবো। কে চল তাহলে আমার সাথে গুদামের দিকে, দেখি তোর কথা কতটা সত্যি এখন। এই ছেলেটা তো রমেশ দার দোকানে কাজ শুরু করলো দেখছি, ওকে দিয়ে তো হবে, মানে হবে কাজ, আমার সাথে সন্দেহ আছে। দিয়ে কাজে এক রমিস তা তো ভালো মানুষ, একটা সুযোগ দিয়েছে, মানুষ তো বদলাতে পারে, তাই না? হ্যাঁ
তা ঠিক, দেখি কদিন পরে কি হয় ছেলেটার। যদি সত্যি বদলায় তাহলে তো সবার জন্যই ভালো হোক, নাহলে অন্তত আমরা বলতে পারবো চেষ্টা তো করেছিলাম। বাবারে, এত ভারী বস্তা! থামবো না, থামা যাবে না, আমাকে এই কাজটা শেষ করতেই হবে আজকে। এই ছেলেটা সত্যি যদি খেলে বিশ্রাম নিচ্ছে না একটু। কাকা, কাকা, আর কয়েকটা বস্তা বাকি আছে, আমি সব তুলে দেবো আজই, থামবো না। আর মাত্র 5টা বাকি বাবা, তুই তো দেখছি সত্যি মন দিয়ে করছিস কাজটা, বেশ ভালো লাগছে দেখে। কাকা, কাকা, আজকে বুঝলাম নিজে রোজগার না করলে পেট ভরানো কত কঠিন। আগে বুঝিনি এসব, শুধু আরাম খুঁজেছি। আর সব বদলে নেবো, সব বদলাবে দেখবেন এরপর। এই নে বাবা তোর কাজের পরিশ্রমের পাওনা। কাকা, এই প্রথম নিজে রোজগারের টাকা হাতে পেলাম, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আপনাকে। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা, এইভাবেই থাকিস বাবা, দেখবি জীবনে সবাই সম্মান করবে তোকে। ধন্যবাদ কিসের, তুই নিজেই তো প্রমাণ করলি আজকে পরিশ্রম দিয়ে। কাকা, কালকে থেকে আবার আসবো কাজ করতে, যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি কিসের বাবা, তোর মতো পরিশ্রমী ছেলে পেলে আমারই তো লাভ। আয় রোজ আয়, আর এই কাজ নিয়ে গর্বিত থাক, লজ্জার কিছু নেই, ঠিক আছে? ধন্যবাদ কাকা, আজকের দিনটা আমি কোনোদিন ভুলবো না। এই প্রথম নিজের চেষ্টায় কিছু অর্জন করলাম, জীবনটাই যেন অন্যরকম মনে হচ্ছে এখন। নতুন করে সব শুরু করতে চাই আমি। আজকে সকালের চেয়ে অনেক ভালো হচ্ছে মনে হয়, ধোঁয়াও কম হয়েছে এবার। কিরে বাবু, রান্না কে করে দিল? সুন্দর গন্ধ আসছে তো রান্না থেকে। মাসি, আমি নিজেই করেছি, তুমি একটু খেয়ে দেখো না কেমন হয়েছে। বাহ, খুব চমৎকার হয়েছে রে বাবু। যে ছেলে এক ঘটি জল গড়িয়ে খেত না, সে আজ সুন্দর রান্না করেছে। তোর এই পরিবর্তন আমার খুব ভালো লাগছে। সবই তোমার শেখানো মাসি, তুমি না শিখিয়ে দিলে আমি কিছুই পারতাম না। আজকে সত্যি বুঝলাম নিজের হাতে কিছু করবার আনন্দটাই আলাদা। এই তো এবার আসল কথা শিখলি। তুই বসে খা, আমি চলি এখন, রাত হয়েছে। ঠিক আছে মাসি, আবার কালকে এসো। আজকের জন্য তোমাকে ধন্যবাদ। আসবো বাবু, এই নতুন উৎসাহ দেখে ভালো লাগছে। এভাবেই এগিয়ে যা। আজকে প্রথমবার মনে হচ্ছে আমি নিজে কিছু একটা করতে পেরেছি। এই অনুভূতিটা সত্যি অন্যরকম। কালকে সকালে আবার রমেশ কাকার দোকানে যাব কাজে, আর একটু ভালো করে রান্নাটাও শিখে নেবো ধীরে ধীরে। আজকে প্রথমবার নিজের তালাটাও নিজে ধুয়ে রাখলাম, আগে তো এইসব ভাবতামই না কখনো। এই কদিনে যেন আমি এক অন্য মানুষ হয়ে গেছি, নিজেকেই চিনতে পারছি না ঠিক করে। তবে এই পরিবর্তনটা হেভি লাগছে। দাদা, বৌদি, তোমরা ফিরে এসছো, কতদিন পর দেখলাম। কেমন কাটলো সপ্তাহটা নবীন? একা একা কষ্ট হয়নি তো খুব? দাদা, তোমরা গিয়ে খুব ভালো করেছো। তোমাদের অভাব আর কমলা মাসির কথাগুলো আমাকে বুঝিয়ে দিয়েছে আমি কত বড় অলস অপদার্থ ছিলাম এতদিন। সত্যি বলছিস নবীন? এখন থেকে কাজে হাত লাগাবি সত্যি সত্যি? আমি আর কখনো অলসতা করবো না বৌদি, কথা দিলাম তোমাদের সবাইকে। রমেশ কাকার দোকানে কাজ করে নিজের রোজগারের টাকাটাও পেয়েছি এই কদিনে। এই তো আমার আসল ভাই, তোকে নিয়ে আজকে আমার সত্যি গর্ব হচ্ছে রে। তোমাদের এই ছোট্ট চালিয়ে আমার চোখ খুলে গেছে গো, আর কখনো তোমাদের লজ্জায় ফেলবো না, এই কথা দিলাম। তাহলে চল ভেতরে গিয়ে সবাই মিলে আজ একসাথে বসে খাই। নবীন, আজ কিন্তু তুইও রান্নায় হাত লাগাবি, দেখবো কেমন শিখেছিস। অবশ্যই বৌদি, দেখো কেমন শিখেছে কদিনে। তাই নাকি? তাহলে আজকে দুদিন দুজনে মিলেই রান্না করব, দেখি কার হাতের রান্না ভালো হয়। দেখলে তো আমার বুদ্ধিটা কেমন কাজ করলো? বলেছিলাম না ওকে অন্যভাবে বোঝাতে হবে। হ্যাঁ গো, তোমার বুদ্ধির তারিফ না করে উপায় নেই। তোমরা দুজন কি কানাকানি করছো ওখানে? আমাকে একটু বলো। কিছু না রে নবীন, তোর দাদাকে বলছিলাম যে তুই কত বদলে গেছিস। আমি খুব খুশি হয়েছি। বৌদি, তুমি যে কি করছো আমি জানি না, কিন্তু এই কদিনে সত্যি আমার চোখ খুলে গেছে। এখন বুঝি জীবনের আসল মানে কি, আর কষ্ট করে কিছু অর্জন করবার আনন্দটাও কেমন হয়। চল সবাই এবার ভেতরে চল, অনেক কথা হলো, এবার সবাই মিলে জল খাবার খাওয়া যাক। দাদা, আগে ভাবতাম এসব কাজ বুঝি খুব কঠিন, এখন করতে গিয়ে দেখছি বেশ ভালোই লাগছে। এই তো আসল কথা বুঝেছিস ভাই, কাজের মধ্যেই তো আসল আনন্দ লুকিয়ে থাকে, আগে বুঝিসনি এটা? যাক, আমার বুদ্ধিটা তাহলে সত্যি কাজে এসেছে। নবীনের এই হাসি মুখটাই তো আমার আসল পুরস্কার গো আজ।
চল ভাই, আজকে থেকে তুইও আমার সাথে মাঠের কাজ শিখবি। দুজনে মিলে করলে কাজও তাড়াতাড়ি এগোবে, এটাই ভালো। ঠিক আছে দাদা, এবার থেকে তোমার পাশেই থাকবো সব সময়, কথা দিলাম। ভবিষ্যতে নিজে একটা ছোট জমি করতে পারলে তোমার মতো চাষবাস করবো, দেখো। নিশ্চয়ই পারবি রে, তোর এই উৎসাহ থাকলে সব সম্ভব। আমি তো আছি তোর পাশে সব সময়, ভয় পাওয়ার কিচ্ছু নেই। সত্যি আজকের এই সকালটা যেন আমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল। এত বছর পর যেন সত্যিকারের শান্তি ফিরে এলো ঘরে। দাদা বৌদি, তোমাদেরকে অনেক ধন্যবাদ গো, তোমরা না থাকলে আমি হয়তো কোনোদিনই শিক্ষা পেতাম না। ধন্যবাদ দিতে হবে না, আমার তো ভালোই লাগছে। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া ছিল। এবার থেকে আমরা সবাই একসঙ্গে থাকব। চল এবার আর কথা নয়, কাজে ফিরি। সোনালি রোদ পড়ে যাওয়ার আগেই আগের মাঠের বাকি কাজটুকু সেরে ফেলি। ঠিক আছে দাদা, চলো। আজকে থেকে প্রতিটা দিনই আমি নতুন করে শুরু করতে চাই। তোমাদের সবার পাশে থেকে আর কখনো পেছনে ফিরে তাকাবো না।